আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭২৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে হতাহতের এই তথ্য দিয়েছে। হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এর মধ্যে এদিন আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের দিক থেকে বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকা লক্ষ্য করে। হামলায় নাবাতিয়েহ ও বেকা উপত্যকা অঞ্চলে বহু বাড়ি, গুদাম ও কারখানায় আগুন ধরে গেছে। লেবাননের সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। বিমান হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দেওয়ার পর বৈরুতের রাস্তায় মানুষের ব্যাপক ঢল ও যানজট তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শত শত মানুষের অবস্থা খুবই গুরুতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈরুত ও এর আশেপাশের এলাকার হাসপাতালগুলোতে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি ছাড়া অন্য সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রেখে আহতদের সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিবিসি বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানী বৈরুতের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় চলছেন, কিন্তু তাদের গন্তব্য কোথায় সেই বিষয়ে জানা কঠিন হয়ে পড়েছে। সোমবার প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত বলেন, আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এভিচেই আত্রেই বলেছেন, হিজবুল্লাহর ৩ শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননে অব্যাহত ইসরায়েলি বিমান হামলার জবাবে বন্দর নগরী হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যায় ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, হামলা শুরুর সাথে সাথে হাইফা নগরীতে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়। তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে শুরু করেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এদিন অন্তত ১৮০টি রকেট প্রজেক্টাইল ও একটি ড্রোন হামলা করা হয়। বিভিন্ন টার্গেটের ওপর এসব হামলা চালায় লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। পৃথক কিছু রিপোর্ট বলছে, হামলা শুরু হলে অন্তত ৩ লাখ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের এক রিপোর্টে বলা হয়েছে, লেবানন থেকে দূরপাল্লার রকেট হামলার কারণে ইসরায়েলি সরকার দেশ জুড়ে বিশেষ সিভিল ডিফেন্স অ্যালার্ট জারি করেছে। শুরুতে এটি শুধুমাত্র অধিকৃত উত্তর ইসরায়েলের জন্য জারি করা হলেও পরে তা সারা দেশে জারি করা হয়। এছাড়া ইসরায়েলের একটি সামরিক বিমানবন্দর ও কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবারের গাজা যুদ্ধের শুরু থেকেই উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ শনিবারও হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধারা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের গোষ্ঠীটি মঙ্গলবার জানিয়েছে, তাদের যোদ্ধারা আল আরফাদ ড্রোন দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন,
মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল। হিজবুল্লাহর সাথে বিরোধে জড়ানোর উস্কানি দিয়ে দেশটি এই উদ্দেশ্য পূরণ করতে চাইছে বলেও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান ইসরায়েলকে তার এসব পদক্ষেপের অভাবনীয় ক্ষতির ব্যাপারে সতর্ক করে দেন। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্ক পৌঁছার পর সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার উপলক্ষ হতে চাই না, কারণ এর ফলে অঞ্চলটির অপূরণীয় ক্ষতি হবে। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা যুদ্ধ চাই না। ইসরায়েল একটি সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চায়। গত জুলাইয়ে পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ বিষয়ে সংস্কারের অঙ্গীকার করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারও করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেছেন। সংলাপ ও কূটনীতির সাহায্যে মধ্যপ্রাচ্যের সংঘাত দূর করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যারা নিজেদের অধিকার রক্ষায় লড়াই করছে এমন গ্রুপগুলোকে আমরা রক্ষা করব। তবে ইরান ও হিজবুল্লাহর লড়াইয়ে ইরান যুক্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দেননি প্রেসিডেন্ট। একই সময়ে নিউ ইয়র্কে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা পূর্ণমাত্রার যুদ্ধের কাছাকাছি। তিনি এই যুদ্ধ বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এবার নিউ ইয়র্কে যারা সমবেত হয়েছে এই কাজ তাদেরই করতে হবে। গত কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছেন না কিংবা কোনো বক্তৃতা বিবৃতি দিচ্ছেন না হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যে কারণে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তার মৃত্যু হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সিনওয়ারের মৃত্যুর গুজব ছড়ানোটা ইসরায়েলের একটা ফাঁদ হতে পারে। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ইউসুফ আল হেলু টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, এটি ইসরায়েলি গুজব, যা তাকে আরেকটি ভিডিও প্রকাশে প্রলুব্ধ করার চেষ্টা, যার মাধ্যমে তারা তাকে শনাক্ত করতে এবং হত্যা করতে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান সহ বেশ কিছু গণমাধ্যম বলছে, গাজার সুড়ঙ্গ লক্ষ্য করে ইসরায়েলের বোমা হামলায় সিনওয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে, যদিও এর কোনো প্রমাণ তারা দিতে পারেনি। হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের একজন ইয়াহিয়া সিনওয়ার দীর্ঘদিন ধরেই ইসরায়েলের টার্গেট। জুলাইয়ে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর সিনওয়ার হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলার পর থেকে তাকে হত্যার চেষ্টা করছে দখলদার বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হার্জি হালেভি আগস্টের 7 তারিখে বলেছেন, আমরা তাকে খুঁজে পেতে চেষ্টা করব, তার উপর হামলা করব এবং নতুন কাউকে হামাসের রাজনৈতিক প্রধান বানাতে বাধ্য করব। ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য এবারের যুদ্ধে বেশ কিছু অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকটি জায়গায় তিনি লুকিয়ে আছেন এমন ধারণা করে মিসাইল হামলা চালানো হয়েছে। তথাপি ইসরায়েলি বাহিনীর কাছে এমন কোনো প্রমাণ নেই যে তিনি নিহত হয়েছেন। সিনওয়ার যোগাযোগের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার না করার কারণেই ইসরায়েলি নজরদারির বাইরে থাকা সম্ভব হচ্ছে বলে মনে করেন অনেকে। কখনো কখনো তার কোনো বার্তা হয় হাতে লেখা এবং সেটি হাতে হাতেই পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট লোকদের কাছে। সিনওয়ারের মৃত্যুর গুজব যে এই প্রথম ছড়িয়েছে তা নয়। এর আগে গত ডিসেম্বরে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলেছিল সিনওয়ার হয়তো মারা গেছেন, আহত হয়েছেন অথবা মিশরের সিনাই উপত্যকায় পালিয়ে গেছেন। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী এখনও সিনওয়ারের মৃত্যু নিয়ে কোনো বক্তব্য দেয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোগাযোগের যন্ত্র, পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী। নিজেদের সদস্যদের যে কোনো ধরনের যোগাযোগের যন্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। ইরানের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিজেদের ব্যবহার করা যন্ত্রগুলো নিয়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বিপ্লবী গার্ড। শুধু যোগাযোগ নয়, সব ধরনের যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা। এই যন্ত্রগুলোর বেশিরভাগই নিজস্বভাবে ইরানে তৈরি, না হয় চীন ও রাশিয়া থেকে আমদানি করা। ওই কর্মকর্তা আরও বলেন,
ইসরায়েলি গুপ্তচরদের ইরানে অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন তেহরান। বিপ্লবী গার্ডের শীর্ষ ও মধ্য পর্যায়ের সদস্যদের লক্ষ্য করে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ইরান ও ইরানের বাইরে তাদের ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিবারের সদস্য সহ তাদের সবার ভ্রমণের রেকর্ড যাচাই করা হচ্ছে। এ বিষয়ে ইরানের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সকে তথ্য দেওয়া ওই নিরাপত্তা কর্মকর্তা জানাননি যে 1,90,000 সদস্যের সুবিশাল বাহিনীর সদস্যরা এখন কিভাবে যোগাযোগ করছেন। এটুকু বলেছেন, আপাতত তারা বার্তা আদান প্রদানের এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা ব্যবহার করছেন। গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর ব্যবহার করা হাজার হাজার পেজারে বিস্ফোরণ হয়। পরদিন গোষ্ঠীটির শত শত ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। 2 দিনের হামলায় নিহত হন 39 জন, আহত হন 3,000 জনের বেশি। হিজবুল্লাহ ও লেবানন সরকার দুই পক্ষের দাবি এই হামলার পেছনে রয়েছে ইসরায়েল, তবে এই নিয়ে এখনও মুখ খোলেনি দেশটি। মিয়ানমারের সামরিক সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং 3টি রাজ্যের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিদের সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে ভারতের সরকার। এই প্রথম কোনো দেশের বিরোধী পক্ষকে এই ধরনের আমন্ত্রণ পাঠালো ভারত। মিয়ানমারের যে 3টি রাজ্যের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই রাজ্যগুলোর নাম চীন, রাখাইন এবং কাচিন। দেশটির সঙ্গে যেই 1,650 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের, সেই সীমান্তের ওপারেই এই 3 রাজ্যের অবস্থান। আগামী নভেম্বরের মাঝামাঝি হবে কনস্টিটিউশনালিজম অ্যান্ড ফেডারেলিজম নামের এই সম্মেলন। ভারতের সরকারি থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই সম্মেলনের আয়োজক। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এই সংস্থার প্রধান উপদেষ্টার পদে রয়েছেন। সম্মেলনে বিরোধীদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেলেও মিয়ানমারে ক্ষমতাসীন সরকারকে প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। মিয়ানমারের চীন রাজ্যে সক্রিয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুইখার সম্মেলনের আমন্ত্রণপত্র পাওয়ার তথ্য নিশ্চিত করে রয়টার্সকে বলেন, আমি যতদূর জানি এই প্রথম ভারত কোনো রাষ্ট্রের বিরোধী পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এটা খুবই ভালো এবং ইতিবাচক প্রচেষ্টা। আমরা সম্মেলনে আমাদের প্রতিনিধি পাঠাবো। সিএনএফ ছাড়াও আরও যে 2টি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো হলো রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান আর্মি এবং কাচিন রাজ্যে সক্রিয় কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। সম্মেলন সংক্রান্ত বিশদ তথ্য জানতে এসব সংগঠনের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তাদের কেউ কথা বলতে চাননি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।